আসসালামু আলাইকুম। আমি কিঙ্কর হাসান, প্যাশন টু পরিচয় এই আয়োজন থেকে আজকে আছি আপনাদের সাথে। ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, এই প্রশ্নের উত্তরটা জানার চেষ্টা করব আমরা আজকে। আপনারা জানেন আমাদের আয়োজনে আমরা এমন সব মানুষকে নিয়ে হাজির হই যাদের জীবনের গল্পগুলো আমাদেরকে অনুপ্রেরণা জাগায়। আজকে আমাদের সাথে আছেন কণ্ঠশিল্পী এবং লেখক লুৎফর হাসান, যার নিজের একটি গান ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো আমাদের জীবন জুড়ে আছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। একদম শুরুতে এমন একটা প্রশ্ন করব। আমরা এই কাজ শুরু হবার আগে আপনার সাথে গল্প করছিলাম, দীর্ঘদিন ধরে আপনার সাথে আমার আড্ডা হয়। আমি জানি আপনি পড়াশোনা শুরু করেছেন মাদ্রাসা থেকে। এই প্রশ্নটা একটু ব্যতিক্রম। এই প্রশ্নটা আপনি কখনো শুনেছেন কিনা আমি জানি না, কিন্তু আমাদের এক ধরনের কৌতূহল থেকে বলতে চাই। আমরা অনেকেই মনে করি মাদ্রাসা শিক্ষা বা মাদ্রাসায় যেভাবে বেড়ে ওঠা একজন শিক্ষার্থীর, আর মেইন স্ট্রিমের আমরা যেটাকে পড়াশোনা বলি, সেইখানে একজন শিক্ষার্থীর যে বেড়ে ওঠা, দুটোর জীবন যাপন, জীবনের যে ধরন, দুটোর মধ্যে একটা আলাদা বা বিচ্ছিন্ন একটা ব্যাপার থাকে। আপনি যখন মাদ্রাসায় পড়েছেন, পড়াকালীন সময় কোনো কিছুর কারণে কি আপনার মনে হচ্ছে যে মেইন স্ট্রিমে না পড়তে পেরে আপনি ভুল করেছেন, বা মেইন স্ট্রিমে না পড়তে পারার কারণে আপনি একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, আপনি আলাদা হয়েছেন, বা একটা বিচ্ছিন্ন দ্বীপের মতন কি আপনার কখনো মনে হয়েছে কিনা? এবং মাদ্রাসায় পড়ার কারণে আপনার সমৃদ্ধির জায়গাটা এবং একই সাথে আপনার হারানোর জায়গাও যদি একটু শুনতে চাই, এই ব্যাপারে আমি একটু মানে আপনার কাছ থেকে মাদ্রাসা জীবনের অভিজ্ঞতা শুনবো। মাদ্রাসা জীবনটা অনেকে মনে করে যে এটা আমার ভুল ছিল। আমার বাবা মা আমাকে মাদ্রাসায় পড়িয়েছে, এটা তাদের সিদ্ধান্তটা ঠিক হয়নি, এরকম অনেকেই বলে থাকে বা আমরা দেখে থাকি। এটা আসলে মনে হয় এই কারণেই, বাংলাদেশের পারিপার্শ্বিকতার কারণে, মানুষের মন মানসিকতার কারণে। ছেলেটা মাদ্রাসায় পড়ে, ছেলেটা মেধাবী না। সে নামকরা স্কুলে পড়ে, নামকরা মানে শিক্ষার্থী হিসেবে তার ব্যাপক নাম ডাক আছে, রেজাল্ট ভালো, এই সব কারণে দেখা গেল সে আলাদা একটা গুরুত্ব পায়। আর ছেলেটা মাদ্রাসায় পড়ে, ওর গুরুত্ব নেই। আমি একটা ছোট একটা স্টোরি বলতে চাই। সেটা 1992 বা 91 সালের দিকে আমাদের এলাকায় একটা গ্রামে একটা ক্লাব হলো। ক্লাব টাঙ্গাইলে আপনি আপনি যেখানে? আমার টাঙ্গাইলের গোপালপুরে নবগ্রাম আমার বাড়ি। তো আমাদের গ্রাম ঝিনাই একটা নদী আছে আমাদের। তো নদীর ওই পার হচ্ছে একটা গ্রাম জামতৈল, এই পারের গ্রামের নাম নবগ্রাম, আর নদীটা যেখানে বাঁক নিয়েছে সেইখানে গ্রামেরটা নাম হচ্ছে বেলুয়া। তিনটা গ্রামের তরুণরা মিলে একটা ক্লাব গঠন করলো। তো ক্লাব যেদিন গঠন করবে সেই দিন একটা মিটিং হবে স্কুল মাঠে। তো সেই মিটিংয়ে সকলেই গেছে, আমিও গেছি। যেহেতু আমি তার আগে থেকেই টুকটাক লেখালেখি করি পত্রিকায়, আমি খুব ছোট বয়সে ইত্তেফাকের কুচিকাচার পাতায় লিখতাম বা গলা ছেড়ে গান গাইতাম। একটা আলাদা একটু নাম ডাক ছিল গ্রামের মধ্যে, একটু আলাদা। আমি গান এবং লেখালেখির কারণে আবৃত্তিও করতাম। তখন আপনি মাদ্রাসায় পড়াশোনা তখন করছেন? মাদ্রাসায় পড়াশোনা করছি, কারণ আমি প্রাইমারিটা আমার স্কুল, কিন্তু পরবর্তীতে আমাকে মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়। যখন হাই স্কুল শুরু হয় তখন আমাকে মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়। তো আমি সেই সময়ে দেখলাম যে আমাদের যারা বসেছিলেন সেখানে, যারা সিদ্ধান্তদাতা, আমাদের 2-3 বছরের সিনিয়র বড় বড় ভাই যারা, তারা বসছে সেখানে। তো কাকে কোন দায়িত্ব দেওয়া হবে সেই ব্যাপারে কথা হচ্ছে। তো কোনো একজন শুভাকাঙ্ক্ষী ছিল আমার, যিনি বলছেন আমার নাম, যে ও তো ভালো পড়ালেখা করে, ওর গানেও ভালো দখল, ওকে আমরা সাংস্কৃতিক যে সম্পাদক যেটা, ওই দায়িত্বটাকে দিই। বলে যে তোমার ও কিসের পড়ালেখা করে, তো মাদ্রাসায় পড়ে। ও কিসের পড়ালেখা করে, ও তো মাদ্রাসায় পড়ে, ওরে ও সাংস্কৃতিক কি বোঝে। নির্মম ব্যাপার হচ্ছে, আজ এই 30-32 বছর পরের চিত্রটা একটু আলাদা। যে সেদিন যারা বলেছিল বা যারা ছিল, তারা এখন আমার পরিচয় দিতে আনন্দ পায় যে লুৎফর হাসান সে তো আমাদের গ্রামের, লুৎফর হাসান আমাদের পাশের গ্রামের, আমরা তো একই সময়ে বেড়ে উঠেছি। তাদের সন্তানদেরকে, আমি যখন বাড়িতে যাই, তাদের সন্তানদেরকে নিয়ে এসে আমার সাথে ছবি তুলে সেগুলো ফেসবুকে বিরাট বিরাট ক্যাপশন দিয়ে পোস্ট করা হয়। এই যে মানে গল্প বদলে যাওয়া, হ্যাঁ, এটাকে মানে এটাই তো প্রমাণ করে দেয় আসলে যে মানে মাদ্রাসায় পড়া আর স্কুল পড়া এমন আহামরি দিন শেষে আসলে কোনোটাই ম্যাটার করে না। স্কুলেও আপনাকে একটা নির্দিষ্ট সিলেবাস শেষ করতে হচ্ছে, মাদ্রাসায় একটা নির্দিষ্ট সিলেবাস শেষ করা হচ্ছে। এখন মাদ্রাসায় কিছু মানে আরবি, কোরআন,
হাদিস এগুলো পড়ানো হয়। আমি যেটা মনে করি, আপনি স্কুল কলেজে পড়ে আপনি যে জ্ঞান অর্জন করেছেন, আমি তো মাদ্রাসায় পড়ে সেটা তো জ্ঞান অর্জন আমার হয়েছে, কিন্তু আমি যে মানে ধর্মীয় যে জ্ঞানটা যেটুকুই হোক, যেটা আমার হয়েছে সেটুকু তো হওয়ার সৌভাগ্য আপনার হয়নি। আমার তো যে জায়গাটায় মেইন স্ট্রিম হয়তো পিছিয়ে আছে। পিছিয়ে আছে এই জায়গা, তো এখন একটা বয়সের পরে গিয়ে কিন্তু মনে হয় যে আমার ধর্মীয় জ্ঞানটা জরুরি। আমি একটু জানতে চাই, আপনি পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, এবং বলা হয় যে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ওখানকার ক্যাম্পাসের ভেতর একটা আলাদা জীবন আছে। সো এই আপনি যখন পড়াশোনা করেছেন তখন মোবাইল ছিল না। এই যে 7 বছর 8 বছর আপনি পড়েছেন, তৎকালীন সময়ের অভিজ্ঞতা এবং ছাত্র জীবনে আপনি তো আরও শিল্পী মানুষ, শিল্পীদের তো প্রেম একটা চলমান বিষয়। আপনার জীবনে প্রেম এসেছিল কিনা বা কোনো বিচ্ছেদ আছে কিনা, সেই গল্পটা আমরা শুনতে চাই। ভালো লাগতো অনেককেই, বলতে সাহস পেতাম না, কারণ আমার যে ধরনের মানে আমার স্বপ্নের ভিতরে যাদের বসবাস থাকতো তাদের কাছে যেতে পারতাম না, আমার সেই সামর্থ্য ছিল না। কারণ রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের সময়ে যারা পড়তো, মেয়েদের মন মানসিকতা ছিল এরকম যে ওরা সাবজেক্ট দেখে প্রেম করতো। ওরা দেখতো যে কোন ছেলেটা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে, কোন ছেলেটা ইংলিশে পড়ে, কোন ছেলেটা মাস কমিউনিকেশন জার্নালিজম পড়ে, কোন ছেলেটা ফিউচার প্ল্যান করে তাদের করে ওরা প্রেম করতো। এখন ওরা এটাই প্রোগ্রাম দেখলে ওরা যদি আমার উপর খেপুক, এতে আমার কিছু করার নাই, রেগে গেলে রেগে যাবে, ওরা এটাই করতো। তো ফলে আমি যাদেরকে পছন্দ করতাম দেখা গেলো যে ওই মেয়ে ফিজিক্সে পড়ে, ওই মেয়ে কেমিস্ট্রিতে পড়ে, ওর সামনে গিয়ে আমি বলবো যে আমি কলা ভবনের 3 তলায় ক্লাস করি, আমার কোনো ফিউচার নাই টিউচার নাই, ও তো আমার 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 পাত্তা দেবে না। তো এইসব করতে করতে আসলে প্রেম হয় না। আর প্রেমের দিকে তো এত মনোযোগ ছিল না, আমি একটু মানে উদ্ভ্রান্ত জীবনযাপন করতাম। তো ইউনিভার্সিটিতে আমার জীবনটা অদ্ভুত জীবন ছিল, কারণ আমি দলবল নিয়ে ঘুরতাম, মানে গান টান করতাম, ব্যাপার স্যাপারে ছিল আলাদা। আর আমাদের সময় কি, তখন তো ফোন ছিল না, তখন আর কি করবে। এখন তো মানে আপনার সাথে আমি একটু আড্ডা দেবো, চা খাবো, ভাই একটু কারণ বাজারে আসেন না, একটু বসে একটু চা খাই, এটা বলার সাহস নাই, কারণ আপনি কোথাও না কোথাও মানে ফোনের মাধ্যমেই কোথাও না কোথাও আপনি একটু বিজি আছেন। আমাদের সময় ফোন ছিল না। অদ্ভুত ব্যাপার হচ্ছে আমরা নির্দিষ্ট সময়ে আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতাম, ফোন দিয়ে বলতে হতো না। মেয়েদের কারোর সাথে দেখা করতে হলে আমাদের যে মেয়েদের হলের সামনে যে পোস্টার লাগানো থাকতো, সেই পোস্টার ছিঁড়ে তার পেছনে লিখে দিতাম অমুক 412, ওই আয়া যে ছিল হলের ওনাকে দিতাম, খালা একটু ডেকে দেন না। উনি দেখা গেল কিছু দূর গিয়ে চিৎকার করে ডাক দিত যে 305 আসেন, এক মামা এসেছে, আপনার জন্য দাঁড়ায় আছে, আসছেন না কেন, বলতো রাজশাহী ভাষায়, লোকাল ভাষা। তো তারপরে সে সেজে গুজে বের হতে হতো, সন্ধ্যা নেমে যেত। এই যে একটা অদ্ভুত জীবন ছিল আমাদের। আমাদের অপেক্ষাগুলো সুন্দর ছিল, আমরা কারোর জন্য অপেক্ষা করতাম। আমরা দেখা গেলো 5 জন একসাথে আমরা কোথাও যাচ্ছি, 4 জন এক জায়গায় আছি, একজন এখন আসে নাই, তার জন্য বসে থাকতাম, বিরক্ত হতাম না। আমরা দেখা গেলো গান করতেছি, আড্ডা দিতেছি, আমরা নির্দিষ্ট সময়ে ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা লাইব্রেরির সামনে যাচ্ছি। তো আমি যারা নেপাল খুব বিশেষজ্ঞ, যারা ঘোরে, যারা পর্বতারোহী না, ট্যুরিস্ট যারা খুব নেপাল যাচ্ছে, নাগরকোট যাচ্ছে, পোখারা যাচ্ছে, ওদের কাছে শুনলে ওরা আমাকে ওই পর্যন্তই গল্প শোনায়। আমি তো ওই পর্যন্ত না, আমি বললাম কি দেখা যায়, বলে যে ওইখানে গেলে হিমালয়ের ভিউটা দারুণ। আমি আরে বেটা, আমি তো ওই হিমালয়ের ভিউ দেখতে যাই, আমি হিমালয় ওই ভিউটাতে যাইতে চাই, বলছে এটা সম্ভব না। তো আমি প্রথমবারের মতো যখন গেলাম জমসম শহরে, এই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক 2টা বিমানবন্দর, একটা হচ্ছে লুকলা আর একটা হচ্ছে জমসম। তো এই ছোট রানওয়ে, মানে এই পাশে হচ্ছে ধবলাগিরি, এই পাশে হচ্ছে নীলগিরি, এই অন্নপূর্ণা জোনে। তো এইখানে ছোট এই যে বিল্ডিং আমরা আছি, এই বিল্ডিং এর সমান ছোট একটা রানওয়ে, কোনো রকম একটা ছোট প্লেন ঢুকতে পারে। যেহেতু জিপে গেলে 2-3 দিন লাগবে, আমি প্লেন নিয়ে নিলাম। প্লেনে ওঠার আগে অনেকেই আমাকে বললো যে, যারা বিশেষজ্ঞ, ভ্রমণ বিশেষজ্ঞ, ওরা বললো যে এটা এমন প্লেন যে উঠলে এটা মনে করতে হবে শেষবারের মতো উঠলাম, মানে এটা মনে করে উঠতে হবে। আমি উঠলাম, আমি গিয়ে সেইখানে চোখ ছানা পড়া আমার, মানে অদ্ভুত অদ্ভুত সব শহর। কাগবেনি একটা শহর আছে, যে পুরোটা মানে পর্বতের নিচে ছোট একটু সবুজ একটা উপত্যকা,
পাশ দিয়ে চলে গেছে হিমালয়ের চেয়েও প্রাচীন নদী, হ্যাঁ, কালীগণ্ডাকী নদী, এটা হিমালয়ের চেয়েও প্রাচীন নদী। এই নদীটার পরে ছোট একটা সবুজ একটা উপত্যকা, এখানে 2-3টা বিল্ডিং, আর এই যে পাহাড়ের ভাজে ভাজে হচ্ছে রডোডেনড্রন ফুটে আছে। এটা আসলে বর্ণনা করার মতো না, ওইটা ভিডিও করে দেখানোর মতো না। কিছু ছবি দিছি ফেসবুকে, তা নিয়ে তোলপাড় যে এটা কোন জায়গা। বাট হচ্ছে এইখানে আমি যখন গেলাম, আমি দেখলাম যে সমুদ্রের কথা আমি ভুলে যাচ্ছি। সমুদ্রে তো আমি যেতে পারি জাহাজ দিয়ে, পাহাড় টানা শুরু করলো আপনাকে তখন? পাহাড় টানলাম যে পাহাড়টা আমি অথরা, পাহাড়ে উঠতে গেলে তো জীবন মরণের ব্যাপার স্যাপার থাকে, বরফ গলে গলে পড়তেছে, মানে অবিশ্বাস্য সব। এরপর আমি এই কাকবেনি শহর, মারফা ভিলেজ বা এই জমছম শহরটা ছোট শহর, 7-8টা বিল্ডিং, কোলাহল নাই, কোনো মানুষ নাই, কোনো আওয়াজ নাই, মানে একটা শহর কিন্তু কোনো শব্দ হচ্ছে না। শুধু শব্দটা কিসের? কিছু পাখির সুন্দর গান, কিছু গাছের পাতার শব্দ, নদীর যে স্রোতটা যাচ্ছে এই শব্দ, মানুষের কোনো শব্দ নাই। শীত খুব, যার যার ঘরে আছে, রাস্তায় এসে দাঁড়ালে আর কোনো শব্দ নাই। এই যে একটা অদ্ভুত একটা ব্যাপার, মানে চোখের সামনে আমি দেখতে পাচ্ছি অন্নপূর্ণা, মানে এটা যে ভাষায় প্রকাশ করা যায় না। সম্ভব না। ফলে সমুদ্রের চেয়ে আমি আসলে পাহাড় ভালোবেসে ফেলছি। এর কারণে শ্রীলঙ্কা আমার এত প্রিয় যে আমি ওই হিমালয় ঘুরে এসে আবার শ্রীলঙ্কা গেলাম, কিন্তু আমার কাছে আর টানছে না আগের মতো। ভালো লাগছে, কিন্তু ওই বারবার মনে হচ্ছে যে আমাকে আবার যেতে হবে পাহাড়ে, হিমালয়ে যেতে, ফিরে যাব পাহাড়ে। আহারে, দেখেন আমি একা মানুষ, আমি আমার একটা মেয়ে আছে, সে তার মায়ের সঙ্গে থাকে, আর আমি একা থাকি। তো আমার জীবনটা আমি একাকিত্বকেই বেছে নিয়েছি। তো আমি থাকি একা, আমার ঘরটা একদমই মানে কোলাহলমুক্ত, আমি একা, আমার মতো একা কেউ নাই। মানে একা যে জীবনযাপন, এটা যে আসলে কতটা উৎসব মুখর, এটাকে নিজেকে বুঝতে হবে। এই যে ভাল লাগে না রোগ, এই যে বলে যে মানে ফেসবুকে দেখলে দেখি যে বাচ্চা বাচ্চা পোলা পান লিখছে ভাল লাগে না, খুব বিষাদের কথাবার্তা লেখে, কিন্তু আসলে কিন্তু তার কোনো বিষাদ নাই, ও অযথা দুঃখ পায়, অকারণ দুঃখ পায়। সমস্যাটা হচ্ছে যে তাদের প্রতি আমার যেটা মানে পরামর্শ থাকবে, মানে প্রত্যাশাটা কমাতে হবে, স্বপ্ন দেখতে হবে বড়, কিন্তু প্রত্যাশাটা কেমন কমাতে হবে যে আমার সাধ্য যেটা আর কি, আমার সামর্থ্যের বাইরে গিয়ে আমাকে স্বপ্ন দেখলে হবে না। এখন আমি যদি মনে করি যে ওর একটা আইফোনের লেটেস্ট ফোন আছে, আমার ওইটা ইউজ করতে হবে, আগে সামর্থ্যটা কি আমার সামর্থ্যের মধ্যে থেকে আমাকে আনন্দে অংশ নিতে হবে, তাহলেই কোনো ঘটনা না। আমার চেয়ে একা কয়জন আছে, আমার যে একাকিত্ব, আমার মেয়েটার সাথে আমার কেমিস্ট্রি কিন্তু দারুণ, কিন্তু ওকে ছেড়ে থাকি আমি আমার চেয়ে বিষাদ আর কয়জনের। আমি গান গাই বা আমি যে লেখালেখি করি, সবই তো বিষাদের কথাই বেশি লিখি। এত একাকিত্বের ভেতরে দিয়ে যে আমি যে মানে প্রাণবাদী মানুষ, আমি যে জীবনবাদী মানুষ, এবং প্রতিটা সুইসাইডের ঘটনার সময় কিন্তু আমি প্রচুর লিখি যে এটা তো কোনো মানে হলো না, মানে সুইসাইড করতে ইচ্ছে হবে কেন, মানে আমার কেন মানে সব শেষ এটা কেন ভাবতে হবে। আমি তো শুরু করবো, আমাকে সবসময় শুরুর মধ্যে থাকতে হবে। একজন দুঃখ দিয়েছে, আমি আরেক জায়গায় দাঁড়িয়ে যাব, মানে হতাশাবাদী হওয়া যাবে না। বাঁচো, দারুণ আনন্দে বাঁচো, বাঁচতে হবে, মানে নিজে বাঁচার চাইতে আসলে বড় আনন্দ কোনো কিছুতে নাই। আমি মনে করি যে আমি এই শুটিং শুরু হওয়ার আগে বলছিলাম আপনাকে যে আমার বন্ধুরা সকলেই মুরব্বী, সবাই মুরব্বী হয়ে গেছে, তাদের দিকে তাকালে মানে শ্রদ্ধা নিয়ে যাই আমি, যে তোরা এত মুরব্বী হয়ে গেছিস। আমি কিন্তু তরুণদের সাথে আছি, আমার যত বন্ধু বান্ধব আছে তারা প্রত্যেককে আমার সাথে 10-15 বছর ছোট। তো আমি কেন যে ওরা যা যা পছন্দ করে, স্বপ্ন দেখতে পছন্দ করে, আমার এটা ভালো লাগে। মানে আপনি যে বয়সে গিয়ে একটা স্বপ্ন দেখছেন, মানে আমার বয়সে গিয়ে একটা স্বপ্ন দেখছেন যে আপনি আমার বয়সে গিয়ে ওইটা করবেন, তো এটা আমি আপনার মধ্যে দেখতে পাই, এটা আমার আনন্দ লাগে এবং ভালো লাগে, এটা আমি এনজয় করি। তো ব্যাপার হচ্ছে যে দেখতে হবে, দেখার চোখ থাকতে হবে, যে দেখতে হবে, সুন্দর সুন্দর ব্যাপার দেখতে হবে, খালি মন খারাপ করে বসে থাকলে হবে না। অমুকের বাবা অমুককে একটা দামি ফোন কিনে দিছে, তো তুমি তোমার ফোন নিয়ে থাকো, ওর যে টাকা দিয়ে ফোন কিনছো ওই টাকা দিয়ে তুমি কোথাও ঘুরতে যাও, দেখো, মানে পৃথিবী দেখো, এইটা জরুরি। পৃথিবী দেখতে হবে, নতুন নতুন আড্ডায় যেতে হবে, নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে হবে। মানে আপনাকে আমি
হাত বাড়াই দিলে আমি তো মানে আমার সব শেষ হয়ে যাচ্ছে না। এমন হতে পারে যে আপনাকে আমি হাত বাড়াই দিলে আপনার হাতটাই আমার সারা জীবনের জন্য সবচেয়ে নির্ভরতার হাত হতে পারে। পারে না? বন্ধু বানাতে হবে, মানে প্রচুর বন্ধু বানাতে হবে। আর ওই বন্ধু বানাতে গিয়ে 2-4 জায়গায় প্রতারণার শিকার হলে মনে করতে হবে না যে সব প্রতারক। পজিটিভ হতে হবে, মানে ইতিবাচক দৃষ্টিভঙ্গির সবসময় বিজয়ী, সবসময় ইতিবাচক থাকতে হবে। মানে পরাজয়ের গল্পগুলো সামনে না আনাই ভালো। স্ট্রাগলের গল্প সুন্দর, হেরে যাওয়ার গল্প সুন্দর না। বাহ, স্ট্রাগল যতটা সুন্দর, হেরে যাওয়া তত অসুন্দর। হেরে গিয়ে সেইখান থেকে উঠে দাঁড়ানোটাই তো স্ট্রাগল। এই স্ট্রাগলের সাথে থাকতে হবে, টোকায় টোকায় নিজেকে দেখতে হবে, বাজায় বাজায় নিজেকে দেখতে হবে। আমি মনে করি যে আপনি যদি জেদ করেন আপনি জিতবেন। আমি হেরে যাওয়ার পক্ষে না। আমার যে যোগ্যতা, আমি মনে করি আমার যে মানে জায়গাটা আর কি, অনেকেই বলে লুৎফর হাসান আপনি যে পরিমাণে প্রতিভাবান, আপনি তো অনেক কিছু ডিজার্ভ করেন। না, এর চেয়ে আমার চেয়েও অনেক যোগ্য আছে যারা, তারা অনেক কম পেয়েছে। আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার তো বলার মতো গান আছে, বলার মতো কবিতা আছে, বলার মতো বই আছে, তো এটাও কম কিসে? এটাকে নিয়ে আমি সামনে আরো এরকম কি কি দিতে পারি, আমার একটা ক্ষুধা আছে। জার্নিতে থাকতে হবে, জার্নির উপরে আসলে কিছু না। জীবন নিয়ে এমন দৃষ্টিভঙ্গি আমাদের সবার হোক এবং আপনি এরকম তরুণ থাকুন আজীবন, এটাই আমাদের চাওয়া। খুব দারুণ আড্ডা দিচ্ছিলাম আপনার সাথে এবং মনে হচ্ছিল যে এই আড্ডার সময়টা আরও লম্বা হলে আমাদের জন্য আরও ভালো হতো, আমরা আরও বেশি সমৃদ্ধ হতে পারতাম। কিন্তু আমাদেরকে শেষ করতে হবে আজকের মতো। আবার কোনো এক আড্ডায় আমরা আপনার সাথে গল্প করব। অনেক ধন্যবাদ আপনাকে।